ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শুধু দর্শক মন্ডলী, আমাদের লাইভ স্ট্রিমিং এ আজকে নতুন অতিথি এমডি তাজদিন হাসান আমাদের মাঝে আছেন, হেড অফ মার্কেটিং ডেইলি স্টার। তো আজকে তার সাথে কথা হবে। আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে, সেটি হচ্ছে কর্পোরেট বিহেভিয়ার। তো এটা নতুন কোনো বিষয় না, পুরাতনই বিষয়। তো এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, যেহেতু উনি কর্পোরেট লেভেলে কাজ করেন, বিভিন্ন ইভেন্ট করেন এবং অনেকগুলির সাথে জড়িত, অনেক ইভেন্টের সাথে জড়িত। আমি যতটুকু শুনেছি আমার ছাত্র জহির, যিনি এইবার ডায়না অ্যাওয়ার্ড এবং ইউথ অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমাদের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন যেটা হচ্ছে যে আমরা হচ্ছি যে ছাত্র স্কিলড করার একটি কারখানা তৈরি করছি বলা যায়। শিক্ষা প্রতিষ্ঠান যদিও নাম, কিন্তু আমাদের এখানে যেটা হয় যে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন স্টাফ, তারপরে স্টুডেন্ট সবাই মিলে একটা স্কিলডের জায়গায় একদম ট্রেনিং, ওয়ার্কশপ, রোবোটিক প্রজেক্ট, সবসময় মানে আমরা এটা নিয়েই ব্যস্ত। কেউ না কেউ এসে দেখলো যে কি ব্যাপার, এরা তো সিলেবাসের বাইরে গেলে কি করে সারাক্ষণ, মানে কিছু না কিছু আছেই আমাদের এখানে। এবং প্রতিদিন আমাদের মিটিং এ প্রতি স্টাফ এক একটা নিউ টপিকস নিয়ে তারা প্রেজেন্টেশন দেয় সবাই। মানে এই ঢাইসে ঢুকে গেলেই তারা স্কিলডের জায়গা ছাড়ার কোনো পথ নাই আর কি। তা আমাদের যেটা মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানে যে আসবে সে স্কিলড হয়ে বের হবে, মানে শুধু সার্টিফিকেট নিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এই কনসেপ্ট, এই ফিলোসফিটা এখানে ডেভেলপ করার চেষ্টা করেছি। মাননীয় শিক্ষা উপমন্ত্রী এসেছিল, তিনিও নিজেও দেখে গেছেন যে আমাদের এখানে ল্যাব ভিজিট করে, প্রজেক্ট ভিজিট করে আমরা এই কার্যক্রমটা এখানে চালিয়ে যাচ্ছি। আমরা একটা ব্যতিক্রমী প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যে প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের এসএসসি প্রায় 20 লাখ পরীক্ষা দেয় এবং এইচএসসি 8 লাখ পরীক্ষা দেয়। যারা বের হয় তারা কিন্তু স্কিলড হয়ে বের হয় না, যারা ইউনিভার্সিটি থেকে বের হয় তারা স্কিলড হয়ে বের হয় না। এবং আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমিও কিন্তু 8 বছর ছিলাম, কিন্তু আমরা যেটা করেছি সেটা কিন্তু আমাকে মানে ইউনিভার্সিটি আমাকে সিভি লেখা শিখায় নাই, কর্পোরেটের বিহেভিয়ার শিখায় নাই, আমাকে সফট স্কিল শিখায় নাই। আমাকে শুধু সিলেবাস আর জিপিএ কিভাবে ভালো করা যায়, মুখস্থ করে কিভাবে সুন্দর সুন্দর রেজাল্ট করা যায়, এই টেকনিকগুলি আমরা শিখেছি, নোট করেছি, মুখস্থ করেছি, ল্যাবে বসে থেকেছি, বইয়ের মধ্যেই গবেষণায় মুক্ত ছিলাম, এভাবেই আমরা বের হয়েছি। কিন্তু আমি এইটা অনুভব করে চিন্তা করলাম যে না, এটা তো হতে পারে না। যার ফলে আমাদের এবার আমাদের ছাত্র জহির, আপনি জানেন, সে কিন্তু এভাবে মানে নিজেকে অবস্থান তৈরি করেছে। আমাদের ছাত্র মিঞ্জুর, সে কিন্তু সারা বাংলাদেশে সাইবার সিকিউরিটিতে সে ভালো অবস্থায় সে করেছে, রানার্স আপ হয়েছে সারা বাংলাদেশে প্রতিযোগিতা। এবং প্রতিটি ছাত্র আমাদের এখান থেকে সেভাবে বের হচ্ছে। তা আমরা চিন্তা করছি যে প্রত্যেকটা ছাত্র, 20 জন ছাত্র যদি বের হয়, 20 জন এন্টারপ্রেনার বের হবে, 20 জন একটা মানে দায়িত্বশীল একজন আলোকিত মানুষ বের হবে। তারা যেন সার্টিফিকেটধারী বেকার না হয়ে বের হয় যে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় জব করবে। সেই জায়গা থেকে আমাদের এই প্রতিষ্ঠানের পথ চলা। তারাই ধারাবাহিকতায় আমরা এই যে প্যান্ডামিক সময় বসে বসে কিছু দক্ষ মানুষদের সাথে কথা বলছি, যাতে সবার সাথে আমরা পরিচয় করে দিতে পারি, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি। এই ব্যাপারগুলি নিয়ে মূলত আপনাদের সাথে কথা বলা আর কি। তা আপনাদের অভিজ্ঞতাগুলি যদি আমাদেরকে শেয়ার করে, আমাদের ছাত্রছাত্রী কমিউনিটি এবং যারা অনুষ্ঠান দেখবে, পরবর্তীতে দেখবে, এটা তাদের কাজে লাগবে। তা আজকের টপিকসটা ভেরি ইম্পর্টেন্ট, যে কর্পোরেট বিহেভিয়ার। এটা কিন্তু মানুষের জীবনে একটা মানে খুব কি পার্ট হিসেবে কাজ করে সব জায়গায়। তো এই জায়গাটা যদি আমরা এমফাসিস করতে চাই এখানে, মানে কর্পোরেট বিহেভিয়ার আসলে কি হওয়া উচিত, কোন টেকনিকে হওয়া উচিত, কি কি জায়গা থেকে এটা মানুষের মানে এই বিহেভিয়ারটা হবে, এই জায়গাটা যদি আপনি এমফাসিস করেন। তার আগে আপনার সাথে পরিচিত হই, যে আপনার পরিচয়টা দেন, আপনার কিছু ব্যাকগ্রাউন্ড যদি আপনার মুখ থেকে শুনতাম খুবই ভালো লাগবে, দর্শকদের ভালো লাগবে। তাজদিন ভাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো এম আই অডিবল? আমাকে শোনা যাচ্ছে তো কথা? জি জি, আপনি একদম ক্লিয়ার। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন, এবং আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি শুরুতে খুব ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রোগ্রামটি 1 ঘন্টা 10 মিনিট ডিলে করা লাগলো। আই অ্যাকচুয়ালি হ্যাড এ ভেরি লং ডে, আই হ্যাড এ ইভেন্ট অ্যাট অফিস, বাট আমি কোনোভাবেই এটা মিস করতে চাইনি। সো আমার গাড়ির শোফারকে আমি বলেছি, ভাই তুমি যত তাড়াতাড়ি পারে মানে গাড়ি চালায় বাসায় নিয়ে যাও। আমি বাসায় এসে তাড়াতাড়ি ল্যাপটপটা ওপেন করে আই জাস্ট সিট ইন। সো থ্যাংকস ফর দ্য অনার, আই এম রিয়েলি অনার্ড। এবং আপনাদের এই যে স্কিলটাকে ফোকাস করে আপনাদের যে কারিকুলামটাকে ইনফ্লুয়েন্স করছেন, এটার জন্য আপনাকে আমরা অনেক হার্টি কংগ্রেচুলেশন জানাই, আপনার প্রতিষ্ঠানকে এবং আপনাকে। সো আমি টপিকসে যাওয়ার আগে একটু, যেহেতু আপনি বলেছেন, একটু নিজের সম্পর্কে একটু বলে রাখি। আমি আমার ক্যারিয়ার শুরু করি 2006-এ, 2006-এ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে আমার আসলে কোম্পানির সাথে আমার যাত্রা শুরু আমার কর্পোরেট ক্যারিয়ারে। আমি টেরিটরি অফিসার হিসেবে জয়েন করি 2006-এ, পোস্টেড ছিলাম খুলনায়।
সেখানে প্রায় 2 থেকে 2.5 বছর কাজ করার পর আমি হেড অফিসে প্রমোট হই। হেড অফিসে আমি ব্র্যান্ডে কাজ করি, ওইখান থেকে আমি প্ল্যানিং এ কাজ করি। প্রায় 6.5 বছর বিএটির সাথে কাজ করার পর আমি ডিসাইড করি যে আমি একটু নতুন ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করব। সো বিএটি ছেড়ে আমি শেভরন, ইটস এন অয়েল এন্ড গ্যাস কোম্পানি based in Houston, US এর কোম্পানি, is one of the top কোম্পানি ইন ফরচুন 100 বলতে পারেন। শেভরনে জয়েন করি। বাংলাদেশে যত গ্যাস উৎপাদন হয় ন্যাচারাল গ্যাস, তার 50% উৎপাদন করে হচ্ছে শেভরন। সো আমাদের বাসা বাড়িতে এই যে গ্যাসের যে আমরা যে গ্যাসটা ইউজ করছি, সো এটার সাপ্লাইটা আসছে 3টা ইয়ে থেকে, জালালাবাদ, বাখরাবাদ এন্ড বিয়ানীবাজার। সো Chevron has a huge investment in our country in terms of oil and gas. So এখানে আমি প্রায় 1 বছর কাজ করি। কাজ করার পর আমার কাছে মনে হলো আমি আরেকটু লাইফস্টাইল ব্র্যান্ড নিয়ে কাজ করব। সো আই মুভ টু রবি আকিয়াটা লিমিটেড। সো রবিতে আমি ওই সময় রবি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সো আমি রবির প্রজেক্ট ম্যানেজমেন্টে অ্যাজ জিএম, এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার হিসেবে জয়েন করি ওইখানে। সো ওইখানে আমি রবি কিছু স্ট্র্যাটেজিক প্রজেক্ট এবং ফাংশনাল প্রজেক্ট দেখি। ওইখানেও 1 বছর কাজ করি। ওইখানে 1 বছর কাজ করার পর আই মুভ টু ডিএচএল এক্সপ্রেস। সো ডিএচএল ইজ এ জার্মান বেসড ইউরোপিয়ান কোম্পানি। আমি আপনারা হয়তো জানবেন যে ডিএচএল হচ্ছে, আমরা বলতে পারি এই ইন্ডাস্ট্রিতে অলমোস্ট মার্কেট লিডার। আমাদের বিভিন্ন একাডেমিক ডকুমেন্ট, যখন আমরা স্টুডেন্ট ছিলাম বাইরের দেশে, যখন অ্যাডমিশন টেস্টের জন্য কাগজপত্র পাঠাতে হতো, আমরা ডিএচএলই বেশি ইউজ করি এখানে। তারপর ইউপিএস আছে, অ্যারামেক্স আছে। সো ডিএচএল আমি প্রাইসিং ম্যানেজার হিসেবে কাজ করি প্রায় 1 বছর। অনেক দিন কর্পোরেটে কাজ করার পর যেটা ঘটনা, একটা মজার ঘটনা ঘটে আমার সাথে। সো ডিএচএল এ কাজ করার সময় একদিন সকালবেলা আমাকে ডেইলি স্টারের ম্যানেজিং এডিটর ডক্টর সালাউদ্দিন স্যার বলি আমি, কারণ উনি আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে আমার প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন। সো উনি আমাকে কল দিয়ে বলে যে তাজদিন তুমি চাকরি চেঞ্জ করবা? আমি বললাম স্যার আমি অলরেডি অনেক চাকরি চেঞ্জ করে ফেলছি, আমি আর চাকরি চেঞ্জ করতে পারবো না, তখন আমাকে এবার চাকরি দিবে না। বলছে তুমি আসো না ডেইলি স্টারে, একটু আমার সাথে এসে দেখা করো, আমি এখন ডেইলি স্টারে আছি। আমি বললাম আচ্ছা স্যার আমি আসতেছি। তো আমি দেখা করলাম। তো উনি আমাকে বললো যে আমরা ডেইলি স্টারে, যেহেতু এটা একটা নিউজ পেপার, বাট আমরা এই নিউজ পেপারটাকে একটা কর্পোরেটের মতো রান করতে চাচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে এই কর্পোরেটের মধ্যে রান করতে হলে আই নিড সাম পিপল যারা হচ্ছে এই পুরো আমার সেলস মার্কেটিং পুরো ফাংশনটাকে একটু রিডিজাইন করবে, রি ইঞ্জিনিয়ারিং করবে। তো আমরা তোমার মতো কাউকে খুঁজছিলাম, তুমি যদি ইন্টারেস্টেড হও। তো আমি স্যারকে বললাম যে স্যার আসলে আমি তো 3টা জব সুইচ করেছি, তো মানুষ পরে আমাকে বলবে আই এম এ জব হপার, তো আমি এই ট্যাগটা চাই না। তখন উনি আমাকে বললো তুমি আমার ফ্রেন্ড মাহফুজের সাথে কথা বলো। তো মাহফুজ আনাম ওয়াজ দ্য এডিটর এন্ড পাবলিশার অফ ডেইলি স্টার এট দ্যাট টাইম। তো আমার মনে আছে 1992-তে অথবা 3-তে এরকম একটা সময়ে আমি আমার বাবার সাথে যখন টিভি দেখছিলাম, তখন আমি এই ব্যক্তিটিকে দেখি, মাহফুজ আনাম। আই এম টকিং অ্যাবাউট 2014 এর ডিসেম্বর আর 1993। তো উনাকে আমি দেখেছিলাম যে তখন উনি একটা ডিবেট হতো, ওই ডিবেটে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী সবার সাথেই খুব স্ট্রং ভয়েসে কথা বলতো। তা আমি বলতাম কে এই লোক, এত সাহস, এত কারেজ, কঠিন কঠিন প্রশ্ন। তো তখন আমার বাবা আমাকে বলছিল যে উনি হচ্ছে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক। তো আমি বললাম এটা আমার জন্য একটা সুযোগ, আমি চাকরি করবো না, কিন্তু আমি ওনার সাথে যেহেতু কথা বলতে বলতেছি আমি ওনার সাথে কথা বলবো। তো আমি ওনার সাথে মিট করি। আমাদের মিটিং ছিল হাফ এন আওয়ারের জন্য, বাট ফাইনালি মিটিংটা হয় 1 ঘন্টা 20 মিনিট। সো আমি যখন ওনার রুম থেকে কথা বলে বের হই, দেন আই অ্যাকচুয়ালি ডিসাইডেড আমি ডেইলি স্টারে চাকরি করবো। সো ইট ওয়াজ নট সামথিং যে আই ওয়ান্টেড টু ডু ওয়ার্ক ইন ডেইলি স্টার, বাট ইট ওয়াজ মিস্টার মাহফুজ আনাম যিনি আসলে আমাকে ইনফ্লুয়েন্স করেছে ডেইলি স্টারে জয়েন করার জন্য। এবং 2015 জানুয়ারিতে আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করি। 1 বছরের মাথায় আই গট প্রমোশন, আই প্রমোটেড অ্যাজ এ হেড অফ মার্কেটিং। আমি শুরুতে অ্যাডভার্টাইজমেন্ট প্রিন্ট পোর্টফোলিও নিয়ে কাজ করতাম। 16 জানুয়ারিতে আমাকে প্রিন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশন, ব্র্যান্ডিং, ইভেন্ট সবকিছু আমাকে দিয়ে দেওয়া হয়। সো আমি এখন 4টা পোর্টফোলিও ম্যানেজ করি। আই লিড এ টিম অফ 50 পিপল হেয়ার। এবং গত 6 বছরে আমি বলবো যে আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন যে কর্পোরেট থেকে যে আমার মিডিয়াতে যে আমার ট্রানজিশন, এই পুরো জার্নিটাতে একটাই পার্থক্য, কর্পোরেটে আপনি একটা প্রসেসের মধ্য দিয়ে চলেন, আর এই নিউজ পেপারে কাজ করে আমি অনেক স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, যেটা কারণে আমি আমার ক্রিয়েটিভিটি বা আমার ভিতরের যেটাকে বলে যে সৃজনশীলতাটাকে আমি ইউজ করতে পেরেছি স্বাধীনভাবে। তো ওইটার কারণে আমি বলবো আমি অনেক প্রজেক্ট করেছি, এবং যেটার কারণে আমার গত 6 বছরে আই গট অ্যাওয়ার্ডেড বাই গুগল, ফেসবুক। আমি 2019-এ গত বছর
ইউএস গভর্নমেন্ট, ইউনাইটেড স্টেট গভর্নমেন্টের একটা ফান্ডেড প্রজেক্ট আছে, ইটস কল আইভিএলপি, ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম। ওইটাতে আমি ইন্টারভিউ দিতে হয় আমাকে, ওইটা হোয়াইট হাউস থেকে অ্যাপ্রুভ হয়ে আসে, আমি 1 মাসের জন্য ইউএসএ তে আমাকে নিয়ে যায় ইউএস গভর্নমেন্ট। ওইখানে আমরা ওয়াশিংটন ডিসি, তারপর হচ্ছে ক্যানটাকি, লুইভিল, ফ্লোরিডা, আমাদেরকে বিভিন্ন স্টেটের মেয়র, স্টেটের যারা স্টেট ডিপার্টমেন্ট রান করে, ফরেন সেক্রেটারি, তাদের সাথে আমাদেরকে এক্সপোজার দেওয়া হয়। সো এটা আমার লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট ছিল, যে অনেক বছর আমি 5 বছর ইউথদের নিয়ে কাজ করাতে, ইউথদের স্কিল নিয়ে কাজ করার ফলে ওইটার একটা, আমি বলবো আমার লাইফের একটা সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট, যে আমি ইউএস স্টেট ডিপার্টমেন্টের অ্যালামনি হতে পেরেছি। সো এখন যেটা হয়, যে কোনো ইউএস গভর্নমেন্টের কোনো প্রজেক্ট হলে, ইউএস ডিপার্টমেন্টের কোনো ইনভাইটেশন হলে, আই গট ইনভাইটেড লাইক অ্যাম্বাসেডারের বাসায় এন্ড এভরিথিং। সো আপনি, কেউ যদি আমাকে কোয়েশ্চেন করে যে কর্পোরেট থেকে মিডিয়ার পার্থক্যটা হচ্ছে, কর্পোরেটে আপনি অনেক বেতন পাচ্ছেন, অনেক ফ্রিঞ্জ বেনিফিট পাচ্ছেন, মিডিয়াতে কাজ করে আমি হয়তো অনেক বেতন পাচ্ছি না বা ফ্রিঞ্জ বেনিফিট পাচ্ছি না, বাট এখানে রেসপেক্টটা আর নিজেকে এক্সপ্লোর করার সুযোগটা অনেক বেশি। এটার বাইরে যেটা হয়েছে, যে আমি গত করোনা টাইমে গত 7 মাসে আমি একটা প্রজেক্ট করেছিলাম, মিশন সেভ বাংলাদেশ। এই প্রজেক্টটা করে আমি প্রায় 2.5 কোটি টাকা, 2 কোটি 20 লক্ষ টাকা আমরা রেজ করি, যেখানে 1 লক্ষ মানুষকে আমরা হেল্প করি। এবং আমাদের প্রজেক্টটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ইয়াহু, এশিয়া প্যাসিফিক, এপি, বিভিন্ন নিউজ পেপারে। এবং রিসেন্টলি আমি হচ্ছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডটাও পেয়েছি এটার কারণে। সো দিস ইজ নাটশেল মাই কর্পোরেট ক্যারিয়ার। In a personal life, I'm married I am having a daughter as well. She's 5 years old. My wife is a teacher. She is a teacher in Mirpur Cantonment Public School. এটার বাইরে আমার স্কুলিং ছিল মতিঝিল আইডিয়াল স্কুল। I'm a Notre Damean. I did my undergrad from BRAC University. Later on, আমার postgrad IBA থেকে from Dhaka University, majoring in finance. So I also is adjunct faculty in Daffodil University. Tar baire I have few startup like Torun Digital, GenGaze, and I love to work with the youth. I go places, I go international places like Singapore, Indonesia, India, to speak, to talk, and I really love to be maintain my network in a very different manner. Like I mix with very selected and curated people, but I love to meet people, but I try to be in association with the people যাদের সাথে আমার খুব কমন ইন্টারেস্ট এবং আমার ভ্যালুজ এর মধ্যে মিল থাকে, তাদের সাথে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সো এটাই হচ্ছে আমার পরিচিতি। না না না, অনেক অনেক আশা করি আপনার এই মানে লেগে থাকার, জীবনে লেগে থাকার যে একটা ধাপ বা প্রক্রিয়া বা অদম্য ইচ্ছা বা ভিতরে যে এনার্জি লেভেলটা আমরা ফিল করলাম, এটাই হচ্ছে মানুষের জীবনে উত্থানের এক একটা মানে ধাপ আর কি। তা আমার মনে হয় যে এটা অনেকেরই, আপনার কাহিনীটাও কিন্তু অনেককে উদ্বুদ্ধ করবে। তো আমরা আজকে যে আলোচনাটা আসতে চাই সেটা হচ্ছে কর্পোরেট বিহেভিয়ার। আপনি যেহেতু বিভিন্ন কর্পোরেট লেভেলে কাজ করেন, যারা সামনে এই লাইনে যেতে চায়, তাহলে কর্পোরেট বিহেভিয়ারটা আসলে কি লেভেলের হওয়া উচিত, মানে কোন পদ্ধতিতে আমরা এই অ্যাটিটিউড গুলি করবো, বা মানে বিভিন্ন টাইপের বিভিন্ন অফিসে বা বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে যে মানে কমিউনিকেশন গুলি হয়, সেক্ষেত্রে কর্পোরেট বিহেভিয়ার গুলি কি হলে মানে খুবই ফ্রেন্ডলি হয়, কমিউনিকেটিভ হয় আর কি, যদি একটু বলতেন। শিওর। আমি জাস্ট আমি কর্পোরেট বিহেভিয়ারে যাওয়ার আগে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলি। যেমন লাইক আমি যখন ইউনিভার্সিটি থেকে, যখন আমার ফার্স্ট জব হলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে, সো আমার ফার্স্ট পোস্টিং ছিল খুলনাতে। সো কর্পোরেট বিহেভিয়ার সম্পর্কে তখন আসলে আমার কিছুই জানা ছিল না। তো আমার ওইখান থেকে আমি আমার 2টা লার্নিং একটু শেয়ার করতে চাই। একটা হচ্ছে, আমি ইয়াং জেনারেশন যারা শুনছে তাদেরকে বলবো, দ্য ফার্স্ট থিং ইজ কর্পোরেট বিহেভিয়ারের আগে নিজের কিছু ভ্যালুস, নিজের কিছু কোয়ালিটি ডেভেলপ করা উচিত। দ্য ফার্স্ট কোয়ালিটি, দ্য ফার্স্ট ভ্যালুস ইজ পেশেন্স, অর আই শুড সে অ্যাডাপ্টিবিলিটি। এটা আমার লাইফে অনেক হেল্প করেছে। ক্যান আই অ্যাডাপ্ট উইথ দ্য নিউ এনভায়রনমেন্ট? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন ঢাকা থেকে খুলনা চলে গেলাম, আমার মনে আছে প্রথম 3 মাসে আমার মনে হলো, আমি আমার বাবাকে ফোন করে বলেছিলাম যে আমি আর
আমি আসলে অ্যাকচুয়ালি এখানে চাকরি করতে পারছি না, আমার ভালো লাগছে না, আমি ঢাকায় চলে আসবো। ইটস এ ভেরি ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ডিফারেন্ট পিপল, নতুন মানুষজন, নিজের কমফোর্ট জোনের বাইরে। তো আমার বাবা আমাকে বলেছিল তোমার ভালো না লাগলে চলে আসো, কোনো সমস্যা নেই, এই চাকরি না করলেও হবে, আমাদের সমস্যা নেই, তুমি অন্য কিছু করো, টাইম নাও। তো আমার হঠাৎ মনে হলো আচ্ছা ঠিক আছে, বাবা যেহেতু বললো চলে আসো, যদি বলতো না তুমি চলে আসতে পারবা না তাহলে একটু ডিফারেন্ট ভাবতাম। যখন উনি বলছে চলে আসো, I felt now he is very positive. Why not I become bit of positive? So then I started to adapt. কিভাবে অ্যাডাপ্ট করলাম? আমি একটা জিনিস আমার লার্নিং, এটা 5-6 বছর পরে আমার মাথায় এসেছে। এটা এখন আমি বলতে পারছি সবার সাথে, ওই সময় আমাকে যদি কোনো বড় ভাই বলতো তাহলে আমাকে খুব হেল্পফুল হতো। অ্যাডাপ্ট আপনি তখনই করতে পারবেন যখন আপনার মাথায় আসবে যে পিপল আর ডিফারেন্ট, মানুষ ভিন্ন। ইট মিনস ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন। আপনার যদি আপনি যদি এটা বিলিভ করেন যে আমাদের রুমে 6 জন মানুষ আছে, 6 জন মানুষই এগ্রি করতে হবে একটা টপিকে, বা 6 জন মানুষকেই একটা টপিকে ডিসএগ্রি করতে হবে, দ্যাটস রং। 6টা মানুষের 6টা ডিফারেন্ট ওপিনিয়ন থাকতেই পারে, মানুষ আপনার সাথে ডিসএগ্রি করতে পারে। ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স অ্যান্ড টলারেন্স অ্যান্ড রেসপেক্ট টুয়ার্ডস দ্যাট ওপিনিয়ন। এইটা যখন আপনি ইনকালকেট করবেন নিজের মধ্যে, তখন দেখবেন আপনি অ্যাডাপ্ট করতে পারতেছেন। এই কারণে আমি সবসময় বলি যে নিজেকে একটু সময় দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি যেটা করতাম, খুলনাতে থাকতে সকাল থেকে সন্ধ্যা অফিস করার পর যখন আমার খুব মন খারাপ হতো, আমি বাসায় গিয়ে মুভি দেখতাম আর গান শুনতাম আর গল্পের বই পড়তাম। ওই সময়টা আমি লিখে দিলে আই স্টার্টেড টু রিল্যাক্স। সো এটা হচ্ছে কি, আপনি যদি বাসায় সন্ধ্যায় যাওয়ার পর চিন্তা করে শুরু করে দেন কালকে সকালবেলা আবার আমি অফিসে যাব, আবার মানুষগুলোকে দেখবো, তাহলে না আপনার ব্রেইনটা ওইখানেই কনফাইন্ড হয়ে যাবে। সো ফার্স্ট থিং, অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্ট করার জন্য কি দরকার? শ্রদ্ধাবোধ বা রেসপেক্ট টু ডিফারেন্স অফ ওপিনিয়ন। সো এই দুটা জিনিস আপনি ক্যারিয়ারের শুরুতে ইউ শুড হ্যাভ ইট। আচ্ছা, ক্যারিয়ার ধরেন শুরু হলো, আমি 5-6 বছর ছিলাম। আই রিমেম্বার আমি 2006-এ জয়েন করি এবং 2007-এ আই গট বেস্ট টেরিটরি অফিসার, এবং 2008-এ আমাকে শ্রীলঙ্কাতে পাঠানো হয় ফর অ্যাটাচমেন্ট। এখন কোয়েশ্চেন হতে পারে, যে ছেলেটা 2006-এ চাকরি ছেড়ে দিচ্ছিল 3 মাসের মাথায়, হাউ হি বিকাম দ্য বেস্ট টেরিটরি অফিসার? সো হ্যাঁ, মানে আমি নিজেও মাঝে মধ্যে when I look back আমার কাছে এটা মনে হয় যে আই ওয়াজ অ্যাবাউট টু কুইট। তো এখানে আমি বলবো কি, আমি একটা কাজ করতাম, কারণ আমার তো ফ্যামিলি ফ্রেন্ড সবাই থাকতো ঢাকায়, তো আমরা সবাই যারা বিইটিতে কাজ করি টেরিটরি অফিসার সবাই ঢাকার বাইরে। তো আমি যেটা কাজ করতাম কি, আমি রাত 10টা-11টা পর্যন্ত অফিসে থাকতাম, কারণ বাসায় গিয়ে তো আর কেউ নেই। তো শুরুর দিকে আমি হয়তো বাসায় চলে যেতাম, 3-4 মাস যাওয়ার পরে আমি ডিসাইড করলাম অফিসে আমি টাইম স্পেন্ড করবো। সো অফিসে টাইম স্পেন্ড করতাম। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে, আমি প্রচুর মানুষের সাথে কথা বলতাম দোকানে, কারণ আমাদের প্রোডাক্টটা টোব্যাকো ছিল। আমি মানুষজনের সাথে, একটা মুদি দোকানদার কত টাকা ইনভেস্টমেন্ট এটা আমি জানতাম, একটা মুদি দোকানদারের রোলিং ক্যাপিটাল কত এটা আমি জানতাম, একটা মুদি দোকানদারের যে কাস্টমার আসে ওদের সাথে কথা বলে জানতাম কাস্টমার কি পছন্দ করে, কাস্টমার কি পছন্দ করে না, লাইক ডিসলাইক, ইনসাইট, কনজিউমার, আন্ডারস্ট্যান্ডিং পিপল। এইটা যখন আমি জানা শুরু করলাম, তখন যেটা হয়, আপনি যখন মানুষ বা রুট লেভেল সম্পর্কে জানবেন, আপনি যখন বোর্ডরুমে প্রেজেন্ট করবেন অনেক মানুষের সাথে, আপনার কনফিডেন্স লেভেল তখন অনেক হাই থাকবে, কারণ ইউ নো বেটার দেন এনি আদার এলস, বিকজ ইউ হ্যাভ টক টু দ্য কনজিউমার, ইউ হ্যাভ টক টু দ্য রিটেলার। এখানে যে কর্পোরেট বিহেভিয়ারটা আমি সবার সাথে বলতে চাই, সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল, কর্পোরেটে কনফিডেন্স লেভেল তখনই হাই হবে যখন অ্যাকচুয়ালি ইউ টেক দ্য ওনারশিপ। সো কর্পোরেট বিহেভিয়ারে আপনার কনফিডেন্সটা তখনই রিফ্লেক্ট হবে যখন আপনি কাজের ওনারশিপ নেবেন। আমি যদি মনে করতাম না, আমি কেন দোকানদারের সাথে বসে তার সাথে টাইম স্পেন্ড করবো, আমি কেন কনজিউমারের সাথে রোদ্রের মধ্যে বসে কথা বলবো, আমি যদি ওই জিনিসগুলো না করতাম, তাহলে যেটা হতো, ওই ইনসাইট গুলো আসতো না, এবং ওই ইনসাইট গুলো যদি আমি না পেতাম, তাহলে আমি বোর্ড মিটিংয়ে কনফিডেন্স থাকতে পারতাম না। তো বোর্ড মিটিং আমার ডেপটা তখনই থাকে যখন আমি ওই ইনসাইট গুলো আমার মাথায় থাকে। তো সেকেন্ড, কর্পোরেট বিহেভিয়ার আমি বলবো না, রাদার বলবো একটা কর্পোরেট ভ্যালুস আপনার থাকা উচিত, হাউ স্ট্রং ইউ নো অ্যাবাউট দ্য রুট। সো দ্যাটস দ্য সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, থার্ড পয়েন্ট যদি আমি বলি, আমার মনে হয়েছে যে আমি চাকরি যখন সুইচ করি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকে,
আমি আসলে যেদিন আমার লাস্ট ওয়ার্কিং ডে ছিল 6.5 বছর কাজ করার পরে আই অ্যাকচুয়ালি ক্রাই লাস্ট ওয়ার্কিং ডেতে, এবং আমার কাছে মনে হচ্ছিল 6 বছর 4 মাস একটা জায়গায় কাজ করার পর একটা ভালোবাসা মানুষের প্রতি, কাজের প্রতি, এবং আমার কাছে মনে হচ্ছিল আমি কি পারবো শেভরনে গিয়ে। তো এটা খুব আমাকে খুব ইয়ে করেছিল। তো তখন ওইখান থেকে আমি আমার থার্ড লার্নিংটা পেয়েছি আমার লাইফের, সেটা ছিল গেটিং আউট অফ ইউর কমফোর্ট জোন দ্যাট ইনফ্লুয়েন্স ইউর কর্পোরেট বিহেভিয়ার অ্যাজ ওয়েল। আপনি নিজের কমফোর্ট জোন থেকে যখন বের হয়ে যাচ্ছেন, ওই যে বের হওয়ার সময় যে একটা এনজাইটি, ওইটাকে যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে কিন্তু আসলে কোনো কিছু ইম্পসিবল না। সো আই রিমেম্বার আমি যখন শেভরনে জয়েন করি আমার খুবই খারাপ লাগছিল প্রথম চাকরি 6 বছর 4 মাসের পর। অনেস্টলি শেভরনের পর রবি, ডিএচএল টানা 3টা অর্গানাইজেশনে কাজ করেছি এবং ডিএচএল এ 6 বছর হচ্ছে, আমার 15 বছরের ক্যারিয়ার। এখন যদি আমাকে আগামী বছর বলে কেউ অন্য কোথাও জয়েন করতে হবে, আমার খুব একটা খারাপ লাগবে না। বিকজ কেন জানেন, যে কমফোর্ট জোন থেকে যখন একবার আমি বের হয়ে গিয়েছি, then it becomes a norm. So it's something like getting out of comfort zone is become my habit. But এটা আবার সবাইকে বলবো, এটাকে আবার অ্যাডভাইস হিসেবে নেবেন না, একটা জায়গায় সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করা ইজ ইম্পর্টেন্ট। এটা আপনার অভিজ্ঞতা শেয়ার করছেন আর কি, জাস্ট Exactly. This is my experience. Not necessarily it has to be same across the board. So the first thing is আপনার adaptability, and adaptability comes with respect towards people's view. The second thing is confidence, which actually get boosted by your root level experience. Third is getting out of your comfort zone. Have some strength and courage to do it. And fourth, আমি বলবো কর্পোরেট বিহেভিয়ারের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ইয়োর বস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো মাই বস ইজ মিস্টার মাহফুজ আনাম। আমি বলে দিতে পারবো যে আমার বস যখন ফোনে কথা বলে ওনার আসলে কি চলতেছে, ওনার মুড কিরকম, আমি ভয়েস শুনে বলে দিতে পারবো। আমি যখন ওনার সাথে ওনার ফিলোসফিটা আপনি বুঝে গেছিলেন যে ওনার ফিলোসফিটা কি। এক্স্যাক্টলি, এইটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। এটার জন্য সবসময় আপনার বসকে শুনতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি হিম, ইউ হ্যাভ টু লিসেন টু হিম। লিসেনিং ইজ এ ভেরি গুড স্কিল। সো আপনি যখন বসকে শুনবেন, আপনি যখন বসকে স্টাডি করবেন মন থেকে, আপনি বুঝে যাবেন যে কোন কাজটা সে পছন্দ করে, কোন কাজটা সে পছন্দ করে না। হ্যাঁ, কিভাবে তার সাথে ডিসএগ্রি করতে হবে, কিভাবে তার সাথে ইয়ে করতে হবে। সো ইটস এ কাইন্ড অফ এ কোয়ালিটি। সো এই জায়গাতে আমি বলবো যে I was blessed to have Mr. Mahfuz Anam as my line manager. So understanding ক্যারিয়ারে আপনার বসকে বোঝা খুব ইম্পর্টেন্ট। আমি আরেকটা কথা বলবো, শুধু বসকে না, আপনার বসের উপরে যে আছে তার সাথেও আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সো মাহফুজ আনাম রিপোর্টস টু দ্য বোর্ড এন্ড আই হ্যাভ এ ভেরি গুড কানেকশন উইথ দ্য বোর্ড বিকজ আমি বোর্ডে প্রেজেন্ট করি এন্ড এভরিথিং। সো কেয়ারটেকার গভর্নমেন্টের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, উনি আমাকে খুবই স্নেহ করেন। সো শি ইজ আওয়ার চেয়ারপারসন, শি ইজ আওয়ার বোর্ড মেম্বার। সো আমি হচ্ছে ওই জায়গাতে রিলেশনশিপটা মেনটেন করি। সো আপনাকে মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু গো ওয়ান স্টেপ এহেড। অবভিয়াসলি কিপিং ইউর বস ইন দ্য লুপ, দ্যাট ডাজন্ট মিন আপনি আপনার বসকে লুপে না রেখে করবেন। অলওয়েজ কিপ ইউর বস ইন দ্য লুপ, বাট কিপ দ্যাট রিলেশনশিপ গোয়িং। সো দ্যাটস দ্য ফোর্থ থিং, যে আপনার নো আন্ডারস্ট্যান্ড ইউর বস। আপনি বসকে বুঝতে পারলে আপনার কর্পোরেট বিহেভিয়ারের 50% ফিক্স হয়ে গেল, বিকজ দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন দ্য লাস্ট পয়েন্ট যেটা আমাকে হেল্প করেছে, মেনটেন আ ভেরি স্ট্রং নেটওয়ার্ক। কর্পোরেট বিহেভিয়ারে খুব ইম্পর্টেন্ট। আসলে এগুলো না বিহেভিয়ার বলা যায় না, আমি আপনার কথা কন্টিনিউয়াস শুনছি। এই আপনার এই অংশটা একটু ছোট্ট বিরতি নেই, দর্শকরা দেখছেন, একদম ছোট্ট একটা আমাদের বিজ্ঞাপন বিরতি আমরা রাখি সবসময়, তো এটা একটু দেখে আবার শুরু করছি। জি জি। ছোটবেলা থেকে সাকিবের স্বপ্ন পাখির মতো আকাশে উড়বে একদিন। পাইলট হতে না পারলেও সাকিব এখন স্বনামধন্য একটি এয়ারলাইন্সের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সাকিবের এই স্বপ্ন পূরণের পাশে ছিল ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রতিনিয়ত এমন হাজারো সাকিবের স্বপ্নের সারথি ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এইচএসসি বা এ লেভেল না করেও সরাসরি বিটেক লেভেল 3 এর মাধ্যমে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি লাভ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়াও রয়েছে সিএসসি, এয়ার হোস্টেস, কেবিন ক্রিউ, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট, ই টিকেটিং সহ বিভিন্ন ধরনের কোর্স। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়? আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্লামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। জি তাজদি ভাই যা বলছিলেন আর কি। জি, সো লাস্ট পয়েন্টে যেটা বলছিলাম যে আপনি অনেক কিছুই করলেন, বস ম্যানেজ করলেন, আপনি কমফোর্ট জোন থেকে বের হলেন, আপনি রুট লেভেল সম্পর্কে জানেন, আপনি কনফিডেন্স, হ্যাঁ, বাট দিন শেষে আপনি যদি কর্পোরেটে খুব বড় পজিশনে পৌঁছতে চান, গ্লোবালি একটা ভালো রেকগনিশন চান, আপনাকে নেটওয়ার্ক গ্রো করতে হবে। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি নেটওয়ার্ক গ্রো না করতে পারেন তাহলে কিন্তু ইউ ক্যান নট গো আ লং ওয়ে। সো গ্রোয়িং নেটওয়ার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি কিভাবে নেটওয়ার্ক গ্রো করবেন এই ক্ষেত্রে আমি সবাইকে বলতে চাই, লিঙ্কডইন ইজ এ প্রফেশনাল নেটওয়ার্ক। লিঙ্কডইনে আপনি খুবই ভালো অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। আমি আমার একটা ওয়েবসাইট আছে www.tajdinhasan.com। ওইখানে আপনারা সাইন আপ করলে there is a book I wrote on personal branding. So personal branding is very important. ওই বইটা আপনারা ডাউনলোড করতে পারেন। You can go through that book and আমি বলবো যে এটা কি আপনি লিখেছেন? I wrote with two of my co-authors actually. So আমার একটা বই এসেছে বই মেলায়, The Transition। ওই বইটা শেজাদ ভাই, সোনিয়া আপা, ইয়াসির আজমান ভাই, lot of people endorsed along with my boss. So ওই বইটা is about 14 tips, but এই বইটা is about personal branding। আর এই বই মেলাতেও I am writing a book, The Transformation. So that is also more on skills. So আমি আমার ওয়েবসাইটে if you go you can find the book, that is free copy is there. But transition you have to buy through Rockomari. So anyway, আমি যেটা বলছিলাম যে নেটওয়ার্ক গ্রো করার ক্ষেত্রে I think it's very important how you are in touch with the correct network. Facebook, definitely you will be in Facebook, but remember Facebook everyone is there, professional and non-professional, everyone is in the Facebook. Everyone is here. Yes, but if you really want to reach out to the right group of people, then you have to reach to LinkedIn, the right professional group of people. So LinkedIn, if you can reach to the right people and you can grow your network. I remember LinkedIn আমার রবির জব অফারটা এসেছিল লিঙ্কডইন অ্যাকচুয়ালি, যখন আমি শেভরনে কাজ করি। সো লিঙ্কডইন অ্যাকচুয়ালি আপনি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন ইটস এ গ্রেট থিং। বাট কথা হচ্ছে কি, লিঙ্কডইনে আমি একটা প্রোফাইল খুললাম, বাট হোয়াট নেক্সট? Why people is going to talk with me? Why Shehzad Munim or why a pro-vice chancellor of this university or a professor, associate professor of Dhaka University is going to be in touch with me? Why they will reach out to me? I have to have some content. I have to have some deliverables that I can showcase in LinkedIn. So remember, LinkedIn এ শুধু প্রোফাইল খুললে হবে না, প্রোফাইল সবাই খুলতে পারবে, বাট আপনি ওই প্রোফাইলে কি দেখাচ্ছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো ওইখানে আমার একটা সাজেশন থাকবে যে আমার যে বইটা আসছে এবার বইমেলাতে, ওইখানে দেয়ার ইজ ফিউ চ্যাপ্টার্স অন লিঙ্কডইন অ্যাজ ওয়েল। তার বাইরেও আমি মনে করি কি বইয়ের বাইরেও ইউ হ্যাভ গট ইউটিউব, গুগল, থাউজেন্ডস এন্ড টনস অফ কন্টেন্ট আর দেয়ার। সো ইউ হ্যাভ এ লুক অ্যান্ড ওপেন ইউর লিঙ্কডইন অ্যান্ড ওয়ার্ক অন ইট। আমাদের এখন একটা বিষয় থাকে খুব ইন্টারেস্টিং, যে আমরা কি লাইফে ফেম চাই না উই ওয়ান্ট টু আর্ন মানি। সো অনেকে অনেক সময় বলে যে আমি শুধু ফেম চাই, আই এম আ ফেম সিকার, যে আমার ফেসবুকে প্রচুর লাইক লাগবে, প্রচুর ফলোয়ার লাগবে। There is nothing wrong with that, but if that fame, like and following, আপনার যদি লাইক ফলোয়িং ইজ গুড এনাফ ফর ইউ, বাট ইফ ইউ আর নট মেকিং মানি আউট অফ ইট, তাহলে কিন্তু কোনো লাভ নেই। বাট আপনি যদি বলেন যে না আমি ফেম চাই না, আমি নিশ মার্কেটে খেলতে চাই, তাহলে নিশ মার্কেটে আপনাকে যেতে হলে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি কাজ করতে হবে। যেমন আজকে ডায়ানা অ্যাওয়ার্ড যারা পাচ্ছে তারা কিন্তু সমাজে কোনো না কোনো প্রবলেম যারা পেয়েছে সলভ করেছে, একটা পার্টিকুলার এরিয়াতে তারা ডেডিকেশনের সাথে কাজ করেছে। সো আই বিলিভ if you people are dedicated, if you know your niche, that is important. যেমন আপনি যদি স্যার আমাকে বলেন যে আপনার নিশ কোনটা, সো আমার নিশ হচ্ছে মার্কেটিং এন্ড কমিউনিকেশন, এখানে আমি এক্সপার্ট, আই নো ব্র্যান্ডিং। সো প্রত্যেকের এরকম। এখন আমি যদি বলি আমার নিশ হচ্ছে আইওটি, আমার নিশ হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমার নিশ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার নিশ মার্কেটিং, আমার নিশ বিজনেস স্ট্র্যাটেজি,
6-7টা বললাম, এটা কিন্তু কখনো নিশ হতে পারে না। সো ওই যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য একটা নিশ বের করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ওয়াই ইউ নিড আ নিশ, ডিজিটালে কিন্তু সবাই স্পোরাডিক এন্ড অ্যাডহক হয়ে গিয়েছে, ইউ নিড আ নিশ। হাউএভার আমি মনে হয় একটু ডিসকাশনটা ডাইলুট করে ফেললাম। সো কর্পোরেট বিহেভিয়ারের জায়গায় এটাও একটা বিষয়, কিন্তু যেমন আমরা শুধু এভিয়েশন নিয়ে কাজ করছি, এভিয়েশন এবং মানে হাই টেকনোলজি নিয়ে এবং মানে সায়েন্স রিলেটেড ইয়া নিয়ে, আমরা কিন্তু অন্য সাইডে যাচ্ছি না, মানে এটা নিয়েই আমরা ফোকাস করছি প্রায় 10-12 বছর। এক্স্যাক্টলি দ্যাট অ্যাকচুয়ালি দ্যাটস ওয়াই সি, এই জন্যই কিন্তু আমি বলবো যে এই পার্টিকুলার জায়গাটাতে আপনি যদি এক্সেল করতে পারেন, দেন ইউ বিকাম আ বেঞ্চমার্ক ফর আদার্স। সো এইটাই আমরা অনেক সময় মিস আউট করি, কি আমরা অনেকগুলো কাজ একসাথে করার চেষ্টা করি, and that's a wrong approach. So we should focus, we should keep our niche intact, যে আমি যেটাই করব একটা certain segment ধরে করব। Sir, over to you. Any question I want to না, থ্যাংক ইউ। আপনি চমৎকার গাইডেন্স দিলেন, মানে যেটা আসলে আমি মনে করি যে আমাদের এই ভিডিওটা, তাজদিন ভাইয়ের এই কথাগুলি আমার মনে হয় যে কেউ যদি একবার দেখে, আমি মনে করি যে কিছুদিন পর আবার রিপিট করেন, দেখেন, আমার মনে হয় ওনার যে মানে অনেকগুলি টেকনিক বলেছেন, যেটা আসলে মানে শুরু থেকে যারা ইউনিভার্সিটি থেকে পাশ করা ছাত্র তাদের জন্য একটা ভালো গাইডেন্স হতে পারে এটা। মানে এই যে ওনারশিপের কথা, কমিউনিকেশনের কথা, লিঙ্কডইনের কথা এবং বিভিন্ন টেকনিক গুলির কথা বলেছেন, এগুলি আসলে আমাদের জানা ছিল না। আমরা যখন ইউনিভার্সিটি থেকে পার হলাম, আমরা কিন্তু হাবুডুবু খাচ্ছিলাম, কোন পথে যাবো, কোনো গাইডার ছিল না, মুরব্বী ছিল না, নিজের পথেই মানে হেঁটে মানে পথ চলেছি। কিন্তু এখন কিন্তু অনেক কিছু হয়েছে, যার ফলে তাজদিন ভাই আপনি যে ইয়াগুলি দিলেন, মানে তথ্যগুলি দিলেন, এটি চমৎকার। এবং আমি মনে করি যে কর্পোরেট বিহেভিয়ার যে টেকনিক গুলি আপনি জানালেন, এবং আমার কাছে সবচেয়ে মজার লাগলো যে আপনি এই যে মানে টোবাকোতে থাকাকালীন সময় যে এই যে বাইরের যে সবগুলি দোকানগুলির সাথে যে আপনি মিশে গিয়ে ওনারশিপ নিয়ে, এই যে সময় নিয়ে, যে মানে নিজেকে মানে একটা থিঙ্ক আউটসাইড দ্য বক্স, মানে অনেক মানে একটা জগৎ তৈরি করেছেন। আসলে ওই জগতের পথ ধরে কিন্তু আপনার এই লেভেলে চলে আসা, আমার কাছে যেটা মনে হয় আপনি ওখান থেকে উদ্যম, একটা তারুণ্য পেয়েছেন, ভিতরে একটা শক্তি, এনার্জি পেয়েছেন, যার ফলে আজকের এই পথ চলে। এখন আপনি যেটা বলছেন যে আমি যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো কিছু এক্সপ্লোর করতে পারি, যে কোনো জায়গায় আপনি মানে মানে এই যে জায়গাগুলি, আমার মনে হয় যে এটাই আর কি হওয়া উচিত, যে ওনারশিপ নিয়ে যেখানে কাজ করব আমরা, ওখানে ওনারশিপ নিয়ে, ওখানে আমার নিজের ভেতরে যে যত শক্তি আছে সেটাকে আমি এক্সপ্লোর করছি। এবং এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পার্সোনাল ব্র্যান্ডিং। আমিও মনে করি যে পার্সোনাল ব্র্যান্ডিং করতেই কিন্তু কর্পোরেট ব্র্যান্ডিংটা হয়ে যায়, এবং এখানে সব বিহেভিয়ার মানে সবকিছু চলে আসবে অটোমেটিকলি, এবং তার জায়গাগুলিও তৈরি হবে। তাজদিন ভাই, আমরা আরেকটা বিষয়, আমরা কিন্তু অনেকক্ষণ মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি বলা যায় আমরা। তো আমরা আরেকটি বিষয় নিয়ে ইয়া করতে চাই, যে আমরা যখন অফিসে কাজ করি বা কলিগদের সাথে আমরা ইয়া করি, অনেক সময় দেখা গেল যে কিছু পটেনশিয়াল এমপ্লয়ি থাকে বা পটেনশিয়াল কর্মী থাকে, যারা নিজেকে এক্সপ্লোর করার জন্য অনেক লেগে থাকে। তখন কিন্তু তাদেরকে দমানোর জন্য একটা দল থাকে, এবং তাকে আটকানোর জন্য অনেকটা দল থাকে, এবং তখন তাদের সাথে যে কমিউনিকেশন বা বিহেভিয়ার, বা ওই লোকটা যদি, ওই মানুষটা যদি আরো মানে কিভাবে এই ব্যারিয়ার গুলি কাটিয়ে সে তার নিজের জায়গাকে এক্সপ্লোর করতে পারে, এখানে কিন্তু একটা ব্যারিয়ার থাকে। ও ভাবে যে আমি যদি আমার পার্শ্ববর্তী কলিগকে না থাকে, আমার কথা যদি লাগিয়ে দেয়, বা এই যে একটা মানে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা কিভাবে সে কাটিয়ে উঠবে, এই জায়গাটা একটু যদি এমফাসিস করতেন। It's a very very good question, sir. Thank you so much for asking that. এই জায়গাটাতে আমি একটা জিনিসে বিলিভ করি, যেটা আমিও এটা অনেক সময় মাঝে মধ্যে ফেস করেছিলাম, এবং এখন আমি দেখি যে আমার টিমের কেউ ফেস করে। আগে হয়তো আমি করেছি, এখন অ্যাজ এ ডিপার্টমেন্ট হেড আমি দেখি যে আমার টিমের কেউ ফেস করে। এটাকে স্যার আমি বলি, এটাকে সাকসেসফুলি এটাকে ফেস করার ইয়ে হচ্ছে ফোকাস অন ইউর ওয়ার্ক, দ্যাটস ইট। আপনি যদি কাজে ফোকাস থাকেন, আপনি যদি ডেইলি আউটকাম বা রেজাল্টে ফোকাস থাকেন, যে হোয়াট আউটকাম এন্ড রেজাল্ট আই এম ব্রিংিং, ওই জায়গাতে না অন্যরা কি করছে, দ্যাট অ্যাকচুয়ালি এট দ্য এন্ড অফ দ্য ডে দ্যাট উইল ম্যাটার এ লেস। বাট আপনি যদি অন্যের কথায় গুরুত্ব দিয়ে আপনার কাজের উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করেন নেগেটিভ ভাবে, তখন দেখবেন যে আউটকাম এন্ড রেজাল্ট গেট ডাইলুটেড। সো এই জায়গাটাতে আমি বলবো যে ফোকাস শুড বি অন ওয়ার্ক। আচ্ছা, আরেকটা জিনিস থাকে সেকেন্ড, এটা আমি বিলিভ করি যে সামটাইমস আমার কাছে মনে হচ্ছে সাইলেন্স ইজ আ ভেরি স্ট্রং ওয়েপন ইফ ইউ ক্যান রিমেইন সাইলেন্ট।
তো আমি অনেক ক্ষেত্রে কমেন্ট করি না বা চুপ থেকে যাই। ইমোশনালি দেখা যাচ্ছে আমি খুব ইমোশনালি হয়ে যাচ্ছি, বাট আই কিপ মাইসেলফ, আই রিফ্রেন মাইসেলফ ফর মেকিং এনি কমেন্ট। তো ওই জায়গাটাতে আই থিঙ্ক উই ক্যান ওয়ার্ক। আমি কি একটা মিনিট জাস্ট একটা ফোন নিতে পারি আপনার অনুমতি নিয়ে? জাস্ট আমি একটা জাস্ট 1 সেকেন্ড, ইটস অ্যান আর্জেন্ট কল, জাস্ট আপনি অনুমতি দিলে। অবশ্যই অবশ্যই অবশ্যই। শুধু দর্শক, আমরা কথা বলছিলাম হেড অফ মার্কেটিং ডেইলি স্টার তাজদিন ভাইয়ের সাথে। আপনারা শুনছিলেন যে কর্পোরেট বিহেভিয়ারটা আসলে কি লেভেলের হওয়া উচিত, কোন পদ্ধতিতে হওয়া উচিত, বা ওনার অভিজ্ঞতা থেকে উনি আমাদেরকে জানিয়েছেন। এবং আমি মনে করি যে এভাবেই যদি আমরা নিজেদেরকে এক্সপ্লোর করতে চাই, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, নিজেদেরকে সমৃদ্ধির পথে যদি এগিয়ে যেতে চাই, তাহলে ভিতরের শক্তিগুলিকে কাজে লাগিয়ে যে ফিল্ড আছে, যে ওয়ার্কিং ফিল্ড আছে, সেখান থেকেই কিন্তু আমাদের উত্থানটা শুরু হতে পারে। আমরা যেখানে কাজ করি সেটা হচ্ছে আমাদের কর্মস্থল। এবং কর্মস্থল যেখানেই হোক না কেন, কর্মস্থলটা হচ্ছে আপন করে নেওয়া, কর্মস্থলকে ওনারশিপ হিসেবে নেওয়া, কর্মস্থলকে নিজের ব্রেইনের যে মেধাগুলি আছে, এই মেধাগুলিকে আমরা যদি সাজিয়ে মানে সবগুলিকে পটেনশিয়ালিটি দিয়ে আমরা যদি কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এটা পার্সোনাল ব্র্যান্ডিং হবে, পার্সোনাল একটা ইফোর্ট হিসেবে কাজ করবে। এবং আমি মনে করি যে এটা বড় একটা জায়গায় সে যেতে পারবে। সেজন্য যেখানেই আমাদের কর্মস্থল, সেখানে আমরা ফসল ফলাবো, সেটা যাই হোক না কেন। তো যেখানে আমরা কাজ করব সেটা নিজের মনে করা এবং সেখানে ভালোবাসা তৈরি করা, সেখানে আমার মানে মন প্রাণ দিয়ে আমি ওই কাজটাকে ভালোবাসবো। এবং ভালোবাসা তৈরি হলে কাজের মধ্যেই, তাহলে কিন্তু ফসল ফলবে, ফুল ফুটবে, সেখান থেকে একটা নতুন জাগরণ সৃষ্টি হবে, আমি বিশ্বাস করি। সেখান থেকে আজকে আমরা তাজদিন ভাই যেটা বললো যে সেখানে সে অতিরিক্ত সময় দিয়েছে, অতিরিক্ত সময় কাজ করেছে, অতিরিক্ত সময় ওনারশিপ দিয়ে সেই জায়গাগুলিকে ফুটিয়ে তুলেছে এবং ওই জোনের হেড হয়েছে। এবং আরেকটা এমফাসিস করলো, যেটা হচ্ছে যে কর্পোরেট লেভেলে যে কাজের মধ্যে ডুবে থাকা, নীরবতা পালন করা, এই জায়গাগুলি যদি আমরা এমফাসিস করতে পারি, তাহলে আমরা আসলেই ওই লেভেলটা যেতে পারবো। আমরা মাঝে আবার তাজদিন ভাই ফিরে এসেছেন, কোনো সমস্যা নেই, আপনি ফোনে ছিলেন, আমি একটু কথা বলছিলাম। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ ফর মেকিং ইট ফর মি আর কি, থ্যাংক ইউ সো মাচ। জি জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি যেন কি বলছিলেন একটু বলবেন শেষ দিকে। না, আমি 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 আসলে যে কথাটা বলছিলাম যে নীরবতার কথা বলছিলেন, যে কর্পোরেটে মানে কাজ করে যাওয়া বা ওই এক্স্যাক্টলি, আমি বলছিলাম যে অনেক সময় এগুলো হয়। সো হয় কি, আপনি যখন আউটকাম বা রেজাল্টে ফোকাস করেন এবং ওই রেজাল্ট বা আউটকামকে মাথায় রেখে ইউ ফোকাস অন ইউর ওয়ার্ক, সো at the end of the day you will be evaluated by your outcome and result. So whatever the other people say, better sometimes you remain silent and not to make any comment. So that's a wiser thing to do. So আমরা অনেক সময় ইমোশনাল হয়ে গিয়ে আউট অফ ইমোশন রিঅ্যাক্ট করে ফেলি। সো there is a difference between reaction and response. So it is always better to response rather than react. So কেউ কিছু বলে ফেললো, কেউ কিছু করে ফেললো আপনার আশেপাশে, আপনি রিঅ্যাক্ট করলে রিঅ্যাক্টের রেজাল্টটা কিন্তু ভালো হয় না। কারণ আপনি যখন রিঅ্যাক্ট করছেন, আপনি কিন্তু আপনার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে রিঅ্যাক্ট করছেন না, দ্যাট ইজ আউটবার্স্টিং ইউর ইমোশন। বাট আপনি যখন রেসপন্স করছেন, আপনি রেসপন্স করার আগে চিন্তা করে রেসপন্স করছেন। সো অলওয়েজ ট্রাই টু রেসপন্স টু দিস কাইন্ড অফ নেগেটিভ, আপনি যেটা বললেন নেগেটিভ সারাউন্ডিংস, রাদার দেন রিঅ্যাক্ট টু ইট। দ্যাটস মাই পয়েন্ট। যদি আপনি সাইলেন্ট নাও থাকতে পারেন, রেসপন্স ইট বাট নট, ডোন্ট রিঅ্যাক্ট টু ইট। দ্যাটস দ্য পয়েন্ট। নাইস, চমৎকার চমৎকার তথ্য পেলাম। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে আজকে অনেক কষ্ট দিয়ে দিলাম। তা আজকে আমরা আপনাদেরকে কষ্ট দিলাম। না তাজদিন ভাই, আরেকটা হচ্ছে যে কিছু কমেন্ট আসছে ভালো ভালো, একটু না পড়লেই নয়, একটু আমরা আসলে শেষ করব। আপনার মনে হয় কিছু ফ্যান, তাজদিন হাসান ভাই এ মেন্টর অফ বিকামিং আপ মাইন্ডসেট। তারপরে থ্যাংক ইউ নাফিসা। তারপরে আসছে শাসে ইমপ্রেসিভ ডিসকাশন, থ্যাংক ইউ শুভকামনা বৃষ্টি খান, থ্যাংক ইউ আয়েশা, ওয়েল ডিসকাশন। তারপরে নাইস প্রোগ্রাম, নাইস গ্রেট টপিক। তারপরে আসছে ডিসক্রাইব এ টাইম হোয়েন ইউ ডিসএগ্রিড উইথ এ টিম মেম্বার, হাউ ডিড ইউ রিজলভ দ্য প্রবলেম। এটা আমাদের বলা হয়েছে কিভাবে রিজলভটা করতে হবে। থ্যাংক ইউ মিস্টার তাজদিন
Hassan for sharing our experience in the corporate world. তারপরে আছে give me an example of when you will worked with a challenge, এটাও মনে হয় আমরা মোটামুটি দিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দর্শকদের উদ্দেশ্যে এবং যারা এই লেভেলে যারা কাজ করতে চায় ইউথদের উদ্দেশ্যে আপনার মূল্যবান কিছু তথ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই তাজদিন ভাই। জি, আমি এট দ্য এন্ড অফ দ্য ডে একটা কথাই বলবো যে গতকালকে আমি একটা কমেন্ট পড়ছিলাম, রণবীর সিং হবে হয়তো, আই ফরগট, আমি মাঝে মধ্যে পেঁচায় ফেলি না, ওর বার্থডে ছিল বা 10 বছর ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো একটা কথা, ওর কথা খুব ভালো লেগেছে যে আই ওয়ান্ট টু বি রিমেম্বার্ড ইন হিস্ট্রি। I like that comment গতকালকে। So whoever we are, we should try to be remembered in history. And now why you should be remembered in history, that actually your work will define that. So আমরা এই কোভিড টাইমে আমরা দেখেছি অনেক মানুষ অনেক টাকা পয়সা করেছে, অনেক প্রফিট করেছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে প্রফিট দিয়ে যদি 4-5টা ভালো হাসপাতাল বানাতো তাহলে অনেক ভেন্টিলেশন পাওয়া যেত, এবং আমরা এই করোনা টাইমে আমরা হয়তো অনেক ভালো আমাদের অনেক সিনিয়র মানুষদের কথা আমরা বাঁচাতে পারতাম। মেবি অনেকে ভেন্টিলেশন পায়নি, মারা গিয়েছে, সাফার করেছে। সো অ্যাকচুয়ালি আপনি কি কাজ করে যাচ্ছেন আপনার জীবদ্দশায়, ইন ইয়োর লাইফ টাইম, দ্যাট উইল অ্যাকচুয়ালি মেক ইউ রিমেম্বার ইন হিস্ট্রি। তো আমার সবার প্রতি অনুরোধ থাকবে, লেটস মেক আ প্লেস ইন দ্য হিস্ট্রি বাই সো দ্যাট পিপল রিমেম্বার আস, অ্যান্ড ইট ইজ ভেরি ইজি। আমরা বলি কি মানুষ মারা গেলে সবাই ভালো বলে, বাট আই স্টিল রিমেম্বার যখন আমাদের মেয়র সাহেব আনিস আঙ্কেল মারা গেলেন, আই রিমেম্বার যে আমরা সবাই এত এত স্যাড ছিলাম। তো হাউ অ্যাকচুয়ালি হি ক্রিয়েটেড দ্যাট, কেন মনে হলো যে আমার ফ্যামিলিরই একজন মারা গিয়েছে, ওয়াই? সো হি ক্রিয়েটেড দ্যাট অরা, হি বিকামস আ পার্ট অফ আস। সো আপনারা যে যেখানেই থাকেন আপনার বাসার পাশের বাসার খবর নিতে পারেন, আপনার কমিউনিটিতে এলাকায় খবর নিতে পারেন, and you can contribute and you can help people so that you become a part, so that people remember you in the history. So with that note, sir, thank you so much for inviting me. I was not that much prepared, but I tried my best to আপনার তো আমি মনোমুগ্ধের মতো শুনছিলাম অনেকক্ষণ যাবত, যে আমার কাছে মনে হয় না যে কত সময় চলে গিয়েছে, আমাদের প্রায় 42 মিনিট আমরা কথা বলেছি। তো থ্যাংক ইউ তাজদিন ভাই। ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের এখানে ব্যতিক্রমী আমরা পাইলট কোর্স করাই, এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ক্যাবিন ক্রু, এয়ার হোস্টেস এবং এভিয়েশন ম্যানেজমেন্ট রিলেটেড যে হাইটেক টেকনোলজি আমরা প্রায় 10 বছর ধরে কাজ করছি। পাশাপাশি আমরা প্রতিদিন বা কয়েকদিন পরপরই আমরা বিভিন্ন এক্সপার্টদেরকে আমাদের এখানে নিয়ে আসি, আমরা কথা বলি, তাদের অভিজ্ঞতাগুলি শেয়ার করি যাতে মানুষের উপকার হয়। সেজন্য আজকে আমাদের সাথে ছিলেন হেড অফ মার্কেটিং ডেইলি স্টার মিস্টার তাজদিন হাসান। আপনাকে আমাদের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন।